ভারতের রাজনীতিতে বিরাট চমকের অপেক্ষা করছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। 2024-এর ইলেকশনে বিজেপি এককভাবে সংখ্যা গরিষ্ঠতা বা 272-এর ম্যাজিক সংখ্যা ক্রস না করলেও এমন সম্ভাবনা তৈরি হওয়া খুব একটা ডিফিকাল্ট নয় যে তারা এই সরকার চলাকালীনই ওই ম্যাজিক ফিগার ছুঁয়ে যাবে। অর্থাৎ এবার এই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে এমন সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে, যেটা আপনাদের চমকে দেবে এমন কিছু তথ্য আজকের পর্বে জানাবো নিশ্চিতভাবে। তবে প্রথমেই যেটা বলবো যে যে আশঙ্কা ছিল ইন্ডিয়া জোট তারা নাকি ক্ষমতা দখল করবে, সেই দিনই আপনাদের সামনে আমি বলেছিলাম যে যারা বেসিক যোগ বিয়োগের অঙ্ক জানেন তারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন মাত্র 99 আসনে জেতা কংগ্রেস কোনোভাবেই ইন্ডি জোটের বাকি শরিকদের নিয়ে 272-এর সংখ্যা পৌঁছাতে পারবে না। সে তারা যত বৈঠক করে নিক আর যত দলকে নিজেদের মধ্যে নিয়ে আসুক না কেন। তাই চিত্রটা একেবারেই পরিষ্কার। ভারতের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য পাকাপাকিভাবে প্রধানমন্ত্রী হচ্ছেন, এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কারোর মধ্যেই নেই। এবং আপনারা জানেন কিনা জানি না, যারা একটু সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখেন, গোটা বিশ্বের 75-এর থেকে বেশি লিডার নরেন্দ্র মোদীকে ভারতের ইলেকশনে জেতার জন্য এবং তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের জন্য একেবারেই তাকে কনগ্রাচুলেশন জানিয়েছেন। 75টি বিভিন্ন দেশের লিডাররা, কিন্তু তার মধ্যে মুসলিম কান্ট্রিও রয়েছে, তারা নরেন্দ্র মোদীর বা বিজেপির এই জয়ের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। গোটা বিশ্বের আমি অন্তত 40 থেকে 50 জন রাজনৈতিক শীর্ষ নেতৃত্বদের দেখেছি। সেটা ভ্লাদিমির পুতিন হতে পারেন, কিংবা জো বাইডেন হতে পারেন, কিংবা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন। এই রকম রাষ্ট্র নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু একেবারে উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। তৃতীয়বার সরকার গঠনের জন্য ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে অভিনন্দন জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তা সত্ত্বেও জানি না কোন এক অজানা উল্লাসে রাহুল গান্ধী তথা ইন্ডিয়া জোট তারা মেতেছিলেন। আপনাদের বলেছিলাম হয়তো কয়েকদিনের অপেক্ষায় তারা কয়েকদিন আনন্দ করে নিক, তার কারণ শেষ পর্যন্ত তাদের বিরোধী দল হিসাবেই বসতে হবে, যেমনটা লাস্ট দুটো টার্মে তারা বসেছিল। তবে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, আপনাদের সামনে বলে দিতে চাইবো যে 2014 সালের যখন নির্বাচন হয়েছিল তখন কংগ্রেস পেয়েছিল এককভাবে 44টি আসন, এবং 2019 সালের লোকসভার নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 52টি আসন। এই দুবারই কিন্তু ইউপিএ তারা বিরোধী দল হওয়ার জন্য যে নাম্বার সেটা ক্রস করতে পারেনি। সম্ভবত ওই 70-এর আশপাশে কিছু নাম্বার থাকে বিরোধী দল হওয়ার জন্য। লাস্ট দুবার তারা বিরোধী দলের মর্যাদাই পেত না, কিন্তু বিজেপি তাদের উদারতা দেখিয়ে বিরোধী দলের তকমা দিয়েছিল এই কংগ্রেসকে। তার কারণ গণতন্ত্রে কিন্তু বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না। যাই হোক, তবে যেটা আপনাদের বলতে চাই, যেটা বলে শুরু করলাম, আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে বিজেপি এবারে পেয়েছে 240টি আসন। আমি আপনাদের সামনে বলছি এবারেই হয়তো দেখবেন এমন কিছু ঘটনা ঘটবে, আর কয়েক মাস হয়তো অপেক্ষা করতে হবে, সেখানে আমরা দেখতে পাবো যে বিজেপি এককভাবে 272-এর কাছাকাছি চলে গিয়েছে বা সেটাকে ক্রস করে গিয়েছে। অর্থাৎ একক শক্তিতেই কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে। সেটা সম্ভব, 1 বছরের মধ্যেই সম্ভব, সম্ভবত 1 বছরও অপেক্ষা করতে হবে না। বিভিন্ন সংবাদ খুচরো খাচরা আমার কাছে আসছে, সেগুলোকে আমি আপনাদের বলবো রাজনীতির সম্ভাবনা হিসাবেই দেখতে, কোনো কনফার্মেশন নিউজ না। কিন্তু একটা নিউজ আপনাদের সামনে দেখাতে চাইছি, আমি প্রোফাইলটা হাইড করে দিয়েছি। বিগ এক্সক্লুসিভ নিউজ: 18 SP MPs want to join BJP. SP MP from Ayodhya also likely to join BJP. Top sources: in next month or two, BJP will itself be 275 plus and NDA will become 330 plus. All important law and bills need to be implemented, including judiciary reforms. They can't fail in doing this. অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, এখানে বলা হচ্ছে যে সমাজবাদী পার্টির 18 জন এমপি তারা নাকি তৈরি, ইনক্লুডিং অযোধ্যার যিনি এমপি জিতেছিলেন, তারা বিজেপিতে যোগদান করতে কিন্তু একটা হালকা ইচ্ছা প্রকাশ করেছে বা কোথাও একটা আভাস আসছে। এবং বিজেপি আর কয়েক মাসের পরই কিন্তু 275 প্লাস আসন পৌঁছে যেতে পারে, এনডিএ 330 আসন পৌঁছে যেতে পারে।
তার কারণ আপনাদের সামনে বলেছিলাম যে যে ধরনের সিদ্ধান্ত মোদী সরকার নেওয়ার প্ল্যান করেছে সেগুলো অ্যাবসলিউট মেজরিটি ছাড়া কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে, এবং বিশেষ করে এই সমস্ত পল্টুরামদের নিয়ে সরকার করাটা নিশ্চিতভাবে একটা চিন্তার কারণ থাকবে। তাই আমার মনে হয় না যে অমিত শাহ হাত গুটিয়ে বসে রয়েছেন। তাই নিশ্চিতভাবে রাজনৈতিক ধামাকা দেখার জন্য সকলেই প্রস্তুত হয়ে যান আপনারা। হয়তো কয়েক মাসের অপেক্ষা, সম্পূর্ণ চিত্রটা একেবারেই বদলে যেতে পারে। তবে যারা ইন্ডি জোটকে সমর্থন করছেন তারা আবার ভাবছেন তাদের পক্ষে বদলে যাবে সম্পূর্ণ চিত্র যদি পল্টুরাম যারা এখন এনডিএ কে সাপোর্ট করছে তারা বেরিয়ে আসে। দেখুন, বিজেপি কিন্তু সেই অঙ্ক অনেকদিন আগেই করে নিয়েছে আমার বিশ্বাস। আমি আপনি যেটা বুঝছি সেটা অমিত শাহ নরেন্দ্র মোদী বুঝছে না এমনটা নয়, তারাও সেই অঙ্ক কষেই কিন্তু নিশ্চিতভাবে এমন কোনো প্ল্যান করে রেখেছে যে ওই পল্টুরামদের বাদ দিয়েই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে 240 থেকে 275 প্লাস। যেমনটা আপনাদের দেখালাম তেমন জায়গায় কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং সেটা পৌঁছে গেলেও অবাক হওয়ার কিছু নেই। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন কি করে সম্ভব। আপনাদের একটা ছোট্ট তথ্য আপনাদের দিয়ে মনে করিয়ে দিতে চাইবো। তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল। এবার আপনাদের বলি, সকলের মনে রয়েছে মেঘালয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস রাতারাতি কিন্তু কংগ্রেসের যারা বিধায়ক ছিলেন তাদের সকলকেই নিজেদের দলে নিয়ে চলে এসেছিলেন, এবং সকলে রাজিও হয়ে গিয়েছিলেন। এবং যে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ভোটেই কন্টেস্ট করেনি, সেই তৃণমূল কংগ্রেস মেঘালয়ে কিন্তু প্রধান বিরোধী দলের তকমা পেয়ে যায় রাতারাতি। তাহলে আপনারা ভাবুন যে তৃণমূলের মতো একটা আঞ্চলিক দল, যার অস্তিত্ব পশ্চিমবঙ্গ ছাড়া গোটা ভারতবর্ষে কোথাও নেই, সেই আঞ্চলিক দল যদি মেঘালয়ে গিয়ে পুরো একবারে এক ঝটকায় বিরোধী দলের তকমা পেয়ে যেতে পারে, তাহলে বিজেপির মতো সর্বভারতীয় দল, তাও আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা একটা দল, তারা যে এই ধরনের কোনো রাজনৈতিক চমক দেখাবে না সেটা কি খুব একটা বিশ্বাসযোগ্য? তাই নিশ্চিতভাবে আপনারা তৈরি থাকুন। নতুন কিন্তু ধামাকা আমরা 3-4 মাসের মধ্যে দেখতে পেলেও অবাক হবার কিছু থাকবে না, তার কারণ রাজনীতির চাণক্য অমিত শাহ কিন্তু এখনো বসে রয়েছে। এবং আপনাদের জানাতে চাই যে দেখুন, বিজেপি এবারে যে রেজাল্ট করেছে সেটা নিশ্চিতভাবে আশানুরূপ না হলেও বিগত 35 বছর ভারতের ইতিহাসে যদি আপনারা দেখেন, তাহলে বিগত 35 বছরে কোনো একটা দল এত সংখ্যক আসন জেতেনি। অর্থাৎ 10 বছর ক্ষমতায় থাকার পরেও বিজেপি এককভাবে যে নাম্বারটা পেয়েছে সেটা তো ভারতের ইতিহাসে বেনজির। তা সত্ত্বেও 35 বছরে এই 240 নাম্বার এককভাবে কোনো দল পায়নি। আসুন আপনাদের একটা ইনফরমেশন দেখায়। 1989 থেকে যখন রাজীব গান্ধী ক্ষমতায় ছিলেন, তখন দেখুন রাজীব গান্ধী অর্থাৎ কংগ্রেস পেয়েছিল রাজীব গান্ধীর নেতৃত্বে 197টি আসন। 1991 সালে নরসিমা রাও তিনি একা পেয়েছিলেন 232টি আসন। 1996 সালে অটল বিহারী বাজপেয়ী প্রথমবার পেয়েছিলেন 161 আসন। 1998 অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে পাওয়া গিয়েছিল 182 আসন, এবং 1999 সালে বিজেপির নেতৃত্বে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে পাওয়া গিয়েছিল 182টি আসন। মনমোহন সিং এর কংগ্রেস তারা পেয়েছিল মাত্র 145টি আসন। মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন ওই 145টি আসন নিয়ে। 2009 সালেও 206টি মাত্র আসন জিতে কংগ্রেস, সেখানেও তারা সরকার গঠন করেছিলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর খেলা ঘুরে যায় 2014 সালে 282টি এককভাবে আসন জিতেছিল বিজেপি, এবং নরেন্দ্র মোদী সরকার গঠন করেছিল। 2019-এও দেখুন বিজেপি এককভাবে পেয়ে গিয়েছিল 303টি, এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল। আর 2024-এও যদি দেখেন তাহলে 240 আসন পেয়েছে বিজেপি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছে। অর্থাৎ আপনারা যদি 1989 সাল থেকে কম্পেয়ার করেন, গত 35 বছরে এটা কিন্তু একেবারেই তৃতীয় হাইয়েস্ট রেজাল্ট, এবং এই তিনটি সেরা রেজাল্টই কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এর আগে কেউ এত ভালো ফল করতে পারেনি। তা সত্ত্বেও বিরোধীরা যে কংগ্রেস মাত্র 99টা আসন পেয়েছে এটাকেই তাদের জয় বলে মনে করছে। এবার একবার কল্পনা করে দেখুন যে যদি বিজেপি যে রেজাল্ট করেছে 240, কংগ্রেস যদি এই আসনটা পেত তাহলে কি করতো একটু ভাবুন। 99টা আসন পেয়ে যদি এতটা উচ্ছ্বাস কোনো একটা দল দেখাতে পারে, তাহলে বিজেপি যতগুলো আসন পেয়ে মন খারাপ করছে বা বিজেপির সমর্থকরা মন খারাপ করছে, কংগ্রেস যদি স্বপ্নেতেও এতগুলো আসন পায় তাহলে কি করবে একটু ভাবুন। এটাই কিন্তু বলে দিচ্ছে যে বিজেপি তাদের রাজনৈতিক মাত্রাটাকে কোন জায়গায় সেট করেছে, যে এত সংখ্যক আসন পাওয়া সত্ত্বেও তাদের মন খারাপ। ঠিক যেমন ওই পরীক্ষায় ফার্স্ট বয় যেরকম হয়,
যে 90% সেট করে রেখেছে সেখানে কোথাও 88% হয়ে গেলে বা 85% হয়ে গেলে মন খারাপ। আর অন্যদিকে ব্যাক বেঞ্চার ফেল করা যে ছেলেটা, যে প্রত্যেকটা পরীক্ষায় 30-35 পায়, সে যদি কোনোদিন 49 পেয়ে যায়, তার আনন্দের কিন্তু সীমা নেই। এই ঘটনায় কিন্তু এবারের আমাদের নির্বাচনে ঘটেছে। আসলে নরেন্দ্র মোদী রাজনীতিটাকে, বিজেপির অবস্থান এমন একটা উচ্চ জায়গায় নিয়ে চলে গিয়েছিলেন যেখানে কংগ্রেস লাস্ট 10 বছর বিরোধী দলের যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারেনি। সেই অবস্থায় তারা 100 ক্রস করতে না পারলেও কংগ্রেস আজকে এতটা খুশি। এবং আসুন আপনাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেই তথ্যটা হচ্ছে যে 10 বছর পর যখন কোনো সরকার চলে গিয়েছে তাদের ভোট শেয়ার কতটা কমে গিয়েছে, আসুন সেটা আপনাদের সামনে দেখায়। একটা ছবি দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে রাজীব গান্ধী 10 বছর রুল করার পর, ক্ষমতায় থাকার পর যখন তাদের সরকার চলে যায় তখন তারা 53% আসন লস করেছিল এবং ভোট শেয়ার কমে গেছিল 7.33% কমে গেছিল ভোট পার্সেন্টেজ। কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং 10 বছর ক্ষমতায় থাকার পর যখন কংগ্রেস চলে যায়, যখন প্রধানমন্ত্রিত্ব হারাতে হয় মনমোহন সিংকে, তখন আসন সংখ্যা কংগ্রেসের 79% কমে গেছিল। 79% আসন হারিয়েছিল তারা এবং ভোটের পার্সেন্টেজে 9.24% তারা ভোট শেয়ার হারিয়ে ফেলেছিল। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে 10 বছর ক্ষমতায় থাকার পর মাত্র 21% আসন তারা হারিয়েছে এবং ভোটের শেয়ার যদি আপনারা খেয়াল করেন তাহলে নেগলিজেবল, 1%ও কিন্তু ভোট হারায়নি বিজেপি। মাত্র 0.8% কিন্তু ভোট লস হয়েছে শতাংশের হিসাবে বিজেপির। কাজেই বুঝতেই পারছেন 10 বছরে থাকার পরেও এই যে ফল করেছে, এটা বিগত ভারতের স্বাধীনতার পর যখন থেকে সরকার গঠন হয়েছে তার নজির নেই। অর্থাৎ অত্যন্ত সেই অর্থে ভালো ফল করা হয়েছে এবং আপনাদের যেমনটা বললাম, হয়তো কয়েক মাস অপেক্ষা করুন, দেখবেন এমনও চমক দেখতে পারেন যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে। তৃণমূল যদি একটা আঞ্চলিক দল হয়ে রাতারাতি এই কাণ্ড ঘটাতে পারে, বিজেপি করতে পারবে না একটা সর্বভারতীয় দল হয়ে? এটা তো নিশ্চিতভাবে আপনারা বিশ্বাস করেন না এমন তো নয়। এবং তারপরে যদি আপনারা খেয়াল করেন ইন্ডি জোটের অবস্থা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ইন্ডি জোটে বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। তারপরে আপনারা সকলে খেয়াল করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর আলাদা আলাদা বৈঠক করেছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে, তারপরে আম আদমি পার্টির রাঘব চড্ডার সঙ্গে বৈঠক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং একেবারে শেষে দিল্লি থেকে তিনি উড়ে গিয়েছেন মুম্বাইয়ে। সেখানে উদ্ধব ঠাকুরের সঙ্গে, প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আলাদা আলাদা বৈঠক হয়েছে। কাজেই বুঝতেই পারছেন যে ইন্ডি জোটের বৈঠকের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আঞ্চলিক দলগুলিকে একজোট করার চেষ্টা করছেন। তার মানে কোথাও গিয়ে কংগ্রেসের ওপর অনাস্থা, যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলেন, কিংবা কেজরিওয়ালকে বলতে শোনা যায়, বা বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে কংগ্রেসকে না মানার একটা প্রবণতা, সেইটা যেন আরো কোথাও প্রকট হয়ে উঠছে। এই ইন্ডিজোট 232টা আসন পেয়ে বিরোধী দলের থেকেও কি তাদের এই সমস্ত শরিকগুলোকে ধরে রাখতে পারবে? ইন্ডিয়া জোট কি আদেও টিকবে? এইটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। যত বড় প্রশ্ন এখন যে মোদী সরকার 5 বছর টিকতে পারবে কিনা, এই মুহূর্তে বোধহয় চিত্রটা সম্পূর্ণ বদলাচ্ছে। তার কারণ একেবারেই দেখুন, শেয়ার মার্কেটের দিকে যদি আপনারা নজর রাখেন তাহলে এই রেজাল্টের পর শেয়ার মার্কেটে একেবারে ধস নেমেছিল, কিন্তু লাস্ট দুদিনে শেয়ার মার্কেটের মারাত্মক উত্থান। পুরো যে টাকা লস হয়েছিল সব টাকাটা কিন্তু রিকভার হয়ে গেছে মাত্র দুদিনে। নতুন গতিতে শেয়ার মার্কেট উঠতে শুরু করেছে, এটাই জানান দিচ্ছে যে নতুন স্টেবল গভর্নমেন্ট হতে চলেছে। অন্যদিকে ইন্ডি জোট, তারা তাদের শরিকদের ধরে রাখতে পারবে কিনা, এটাই এই মুহূর্তে আরো বেশি করে প্রশ্ন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু প্রচেষ্টা শুরু করে দিয়েছেন। এবং খবর রেকর্ড করতে করতে আমার কাছে যে তথ্য চলে আসলো সেটা হচ্ছে দিল্লিতে কংগ্রেসের হাত ছাড়লো আপ, বিধানসভা নির্বাচনে একাই লড়বে কেজরিওয়ালের দল। দেখুন ইন্ডি জোটের এই হাল, একেবারেই যখন বিরোধী ইউনাইটেড তারা দেখানোর চেষ্টা করছে তখন কেজরিওয়াল জেলে বন্দি। সেই অবস্থাতেই তারা সিদ্ধান্ত নিল যে বিধানসভার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে লড়বে না কেজরিওয়াল। তার কারণ আপনারা জানেন, দিল্লিতে 7-এর মধ্যে 7টা সিটই হেরেছে আম আদমি পার্টি, 7টা সিটই কিন্তু বিজেপি দখল করে নিয়েছে। আর তাই একেবারে ইন্ডিয়া জোট থেকে কার্যত বেরিয়ে আসার চেষ্টা করছে এই কেজরিওয়াল। সেই কারণে যত দিন যাচ্ছে, আমিও আপনাদের সামনে প্রথমে বলেছিলাম যে আমারও সন্দেহ হয়েছিল যে 5 বছর
সরকার টিকবে কিনা, তার কারণ যে সমস্ত পল্টুরামদের ওপর বিশ্বাস রাখতে হচ্ছে তাদের ওপর ভরসা রেখে কি বিজেপি 5 বছর সরকার করতে পারবে? কিন্তু যে ধরনের হালকা হালকা খবর আসতে শুরু করেছে, যেগুলো সমর্থিত সূত্রে নয় অসমর্থিত সূত্রে আপনাদের দেখালাম, সেখানে বিজেপি কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা চেষ্টা করছে এককভাবে মেজরিটি 272-কে ক্রস করে যাওয়া কোনোভাবে, এবং সেটা যদি করতে পারে তাহলে যে সমস্ত মারাত্মক মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে এই 5 বছরে, সেগুলো বিজেপি রূপায়ণ করতে পারবে। আপনাদের আরো একটা কথা আমি বলে যাচ্ছি, আপনারা নিশ্চিতভাবে এটা টু আর্লি টু সে, তাও আমি বলছি, এই যে পরিণাম বিজেপির, এটা সব থেকে খারাপ ফল বিজেপির। আগামী দিনে বিজেপি এর থেকে আরো অনেক ভালো ফল করবে। আপনারা নিশ্চিতভাবে এখন হয়তো বিশ্বাস করছেন না আমার কথাটা, এবং বিশ্বাস করার কারণও নেই, কিন্তু ইলেকশন আসতে দিন, এরপরের বড় কোনো নির্বাচন আসতে দিন, সেখানে আপনারা কিন্তু টের পাবেন যে এই মোদী সরকারের বাইরে গিয়ে মানুষ আস্থা দেখানোর এখনো পর্যন্ত কোনো রকমের কনফিডেন্স মানুষ পাচ্ছে না, সেটা কিন্তু আপনারা পরিচয় পেয়ে যাবেন। সব শেষে আপনাদের ভারতের ম্যাপটার দিকে একবার নজর রাখতে বলবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সবাই বলছে যে বিজেপির ভরাডুবি, বিশেষ করে সিপিএম, যারা এই রাজ্যের সিপিএম তারা শূন্য হয়ে গিয়েছে, তারা আবার বলছে তারা নাকি খুশি যে বিজেপি হেরেছে। এক অবাক কাণ্ড। 2টো সিট বাদ দিয়ে সব সিটে, সমস্ত লোকসভা সিটে জামানত জব্দ হয়ে গিয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটকে 5.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। সেই সিপিএম নিজের নাক কেটে লোকের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে, তারা নাকি অত্যন্ত খুশি। কেন না বিজেপি হেরেছে, নিজেদের দলের অস্তিত্ব উঠে যাচ্ছে, তা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নয়। আর আমার মনে হয় আগামী দিনে গিয়ে আপনারা দেখতে পারবেন যে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম না কার্যত মিশে যায়, এইরকম পরিস্থিতির কিন্তু তৈরি হতে পারে। যাই হোক, আপনাদের ভারতের ম্যাপটা দেখিয়ে পর্বটা শেষ করবো। আচ্ছা, ভারতের ম্যাপটা একটু দেখুন তো, একটু ভালো করে খেয়াল করে দেখুন যে ভারতের ম্যাপটা কতটা গৈরিকীকরণ হয়ে গিয়েছে। এটা বিধানসভার নিরিখে, কয়েকটা বাদ দিয়ে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখুন একেবারেই পুরো গৈরিকীকরণ হয়ে গিয়েছে। এই চিত্র দেখেও আপনারা বলতে পারবেন যে বিজেপি দুর্বল দেশ জুড়ে। এইটা যদি দুর্বলতার চিত্র হয় তাহলে সবলতার চিত্র কি হতে পারে একটু কল্পনা করতে পারেন? দেখুন কয়েকটা স্টেট মাত্র বাকি রয়েছে। উত্তরের দিকে যদি খেয়াল করেন দেখবেন হিমাচল প্রদেশ বাকি রয়েছে। যদি দক্ষিণের দিকে চলে আসেন তাহলে দেখবেন কেরল, তামিলনাড়ু, কর্ণাটক আর তেলেঙ্গানা, এই কয়েকটা জায়গা বাকি রয়েছে বিজেপি তাদের বিধানসভা দখল করতে। আর এদিকে যদি পূর্বের দিকে খেয়াল করেন তাহলে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, এই দুটি বাকি রয়েছে। আর ওদিকে মণিপুর বা মিজোরাম কিছু একটা হবে একেবারেই। তো এই কয়েকটা বাদ দিয়ে প্রায় গোটা ভারতবর্ষের অস্তিত্বে জানান দিচ্ছে বিজেপি। তাও কখন? এটা তাদের সব থেকে খারাপ ফল। তাহলে ভাবুন ভালো ফল হলে কি হতে পারে। তাই রাজনৈতিক চমকের জন্য অপেক্ষা করে যান। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, এবং নিশ্চিতভাবে আরো বড় বড় কড়া পদক্ষেপ যেমন দেখব, ভারতকে আরো একবার উন্নতির শিখরে আমরা এগিয়ে যেতে দেখব, ঠিক বাকি 2টো টার্মের মতোই। কি বলছেন আপনারা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো শেষ করছি, দেখা হবে রাত্রের পর্ব নিয়ে।